বৌদি দেখলো কি শুরু করেছে, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বুঝলি তো, নয়তো মেজ বৌদি জিনিসপত্র ছুঁড়ে ফেলবে না। বৌদি কি হচ্ছে তুমি আমাকে বলো। ভাগ্যশ্রী বল, আমাদের কিছু হয়েছে তোর? তো তোদের বর্দা ভাই সারাদিন খাটাখাটনি করবে, তারপর কি না তাকে বারান্দায় শুতে হবে। একটা এক্সট্রা তোষক পর্যন্ত নেই, মাটিতে কষ্ট করে শোয়, তার উপরে ঠান্ডা মশার কামড়। তোদের কি মনে হয় না যে এত খাটাখাটনির পরে আমাদের দুজনের একটু আরাম দরকার? তাই এখন থেকে এই ঘরটাতে আমরা দুজনে থাকবো। দেখলে তো রূপ, এটাই তোমার বৌদিদির আসল চেহারা। ওনার খালি আরাম চাই। আরে আরাম করে শুতে হলে তো রিয়া আর শুভ রুমটাও নেওয়া যেতে পারতো, তাহলে আমাদের কেন আমাদের রুমটা খালি করতে হবে? বৌদিদি আমি তো আগেই বলেছিলাম তুমি আমাদের ঘরে থাকো, তুমি আর বর্দা ভাই আমাদের ঘরে শোও না, আমাদের কোনো সমস্যা নেই, আমি আর বাইরে শুবো। তোকে তো বললাম ভাগ্যশ্রী, তুই আমাদের ঘরে থাক, তাহলে আজকে কেন মেজ বৌদির ঘরটা চাইছিস? তুই তো জানিস ও তোকে ঘরটা দেবে না। না, এই ঘরটা তোদের বর্দার ছিল, তাই এই ঘরটাই আমার চাই। রূপসাকে এই ঘরটা খালি করে দিতে হবে। বৌদিদি আমরা ঘরটা ছেড়ে দিচ্ছি। রুষা চল। আমি কোথাও যাব না, এটা আমাদের ঘর। আর বৌদিদি তো নিজে সেটা রোহিণী দিকে লিখে দিয়েছে, তাহলে সাফারও বৌদিদি করবে, আমরা কেন সাফার করবো? রূপ রুষা ওরা এটা করেছে আমাদের বাঁচাতে। হ্যাঁ আমরা ঘরটা ছেড়ে দেব। রুষা আমরা ঘরটা ছেড়ে দেব। বৌদিদি আমি জানি তুমি এটা কেন করেছো। হ্যাঁ বৌদিদি আমি সবটা বুঝতে পেরেছি, বৌদিদি। তুমি ভয় পেও না, তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। রুষা আমি এই ঘরটা ছেড়ে দিচ্ছি, তোমার থাকতে হয় তুমি থাকো। আজকে তোমার জন্য আমাদের এত প্রবলেমস ফেস করতে হচ্ছে বৌদিদি, আর তুমি আমাদের জন্য সিচুয়েশনটাকে আরো টাফ করে তুলছো। শিমনিও তোমার লজ্জা হওয়া উচিত। ভীষণ সেলফিশ তুমি। ব্যাস কাজ শেষ, যাই আমার ব্যাগগুলো নিয়ে আসি। আমার কাছে যে এছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি তো জানো ঠাকুর, না হলে মার উপরে বর্দি আরো অত্যাচার করবে। কেন আমার এত কঠিন পরীক্ষা নিচ্ছ ঠাকুর, কেন? রোহিণী তো হিমাদ্রি গুপ্তর হাতের পুতুল, আমাদের আসল লড়াইটা তো হিমাদ্রি গুপ্তর সাথে। লোকটা আড়ালে থেকে রোহিণীকে এগিয়ে দিয়ে খেলাচ্ছে। এই পুরো চত্বরটা জুড়ে হবে আমার শপিং মল আর এই ভাগ্যলক্ষ্মী স্টোর্স। এর দরজাটা হবে শপিং মলের মেইন দরজা, রাইট? আসুন আসুন, প্লিজ কাম। আরে বোধি,
বোধায়ন সরকার, তোমাকে সুখবরটা দিই, আমার শপিং মলের কাজ সামনের মাসে শুরু হয়ে যাচ্ছে। আপনি এখানে কি করছেন? আর আপনার এত বড় সাহস হয় কি করে আমাদের দোকানে পা রাখার? কথাটা তুমি ভেবে বলছো? হ্যাঁ, ভেবে বলছি। সম্পত্তির অর্ধেক ভাগ পেয়ে যাওয়া মানে পুরো সম্পত্তির ভাগ পেয়ে যাওয়া নয় মিস্টার হিমাদ্রি গুপ্ত। আশা করি এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে না। আর আপনার এই শপিং মল বানানোর স্বপ্নটা না কোনোদিনও পূর্ণ হবে না। হয় হয়, এত বড় ধাক্কা না মানুষ ভেঙে পড়ে, মাথা ঠিক থাকে না। নিজের সব অংশ আমায় লিখে দিয়েছো, চারটিখানি কথা। অর্ধেক ভাগ যখন পেয়ে গেছি, বাকি অংশ আমি নিয়ে নেব, টেনশন করো না। আমাকে তো চাপ দিয়ে আমার পরিবারের মৃত্যু ভয় দেখিয়ে সম্পত্তির ভাগটা নিজের নামে লিখিয়ে নিলেন, কিন্তু আমার ভাইদের বেলায় কি খেলা খেলবেন? ও, এই জন্যই কি আপনি রোহিণীকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন, নতুন গুটি সাজানোর জন্য? তবে একটা কথা জেনে রাখুন হিমাদ্রি গুপ্ত, আমার ভাইরা নিজের সম্পত্তির কানা করিও আপনার নামে লিখে দেবেন, আপনি যত ইচ্ছা জোর লাগাতে পারেন। একবার অসাবধানতা বশত আমি আর ভাগ্যশ্রী আপনার ফাঁদে পা দিয়ে ফেলেছি, কিন্তু আর না, আমরা আপনার চালটা বুঝে গেছি, তাই ফাঁদ পেতে আর কোনো লাভ নেই। আর সবসময় একটা কথা মনে রাখবেন, সরকার পরিবারের শিকড়টা না অনেক গভীর, এটাকে এত সহজে উপড়ে ফেলা যাবে না। এর আগে তো আপনি অনেকবার চেষ্টা করেছেন আমাদের শিকড় উপড়ে ফেলার, পেরেছেন কি? এইবারও পারবেন না। মুখ কালো করে এইবারও আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। বেরোন এখান থেকে, বেরোন আমাদের দোকান থেকে। বোধায়ন, তোমার সাহস হলো কি করে আমার গেস্টকে এভাবে অপমান করতে? তোমার সাহস হলো কি করে এই ক্রিমিনালটাকে এখানে ডেকে আনার? মুখ সামলে কথা বলো বোধায়ন, নিজের অধিকারের সীমাটা ভুলে যেও না। আমাকে আমার সীমা, আমার অধিকার বোঝাতে এসো না রোহিণী। যদি ভালো চাও তো এই ক্রিমিনালটাকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। গলা নামিয়ে কথা বলো, গলা তুলে কারা কথা বলো? যাদের কোনো অধিকার আছে। এই দোকানের কে তুমি যে অধিকার ফলাচ্ছ? মালিক তুমি শুধুমাত্র সরকার বাড়ির বড় ছেলে, বাড়ির ভাগেও তো তোমার অধিকার নেই। তাহলে এই গলাবাজি কিসের জন্য? রোহিণী, এত চেঁচামেচি আমার ভালো লাগে না। আমার বিজনেসের ফিনান্সারদের নিয়ে এসেছিলাম, ওরা কি ভাবছে বলো তো? কার জায়গাটা ঠিক কোথায় সেটা তুমি এখনো বোধায়ন সরকারকে ভালো করে বুঝিয়ে দিতে পারোনি। আমি তো তোমাকে বুদ্ধিমতী ভেবেছিলাম। ওর জায়গাটা কোথায় সেটা ওকে বোঝানো চাই। রাত্রিবেলা বারান্দায় শুয়ে মশার কামড় খেয়েও কিচ্ছু বুঝতে পারো না। দাঁড়া, তোমার জায়গাটা পরিষ্কার আমি বুঝিয়ে দিচ্ছি। তোলো, তোলো এটা। কি হলো, কানে কথা যাচ্ছে না? তোলো এটা। রোহিণী, আমার কি মনে হয় জানো তো, এই ঝ্যাঁটাটা খুব ভারী, সেই জন্যও তুলতে পারছে না। এটা তোমার আসল অধিকার। তুমি এখন থেকে ভাগ্যলক্ষ্মী স্টোরসের একজন পাতি কর্মচারী। যাও, গিয়ে দোকানের সামনেটা ঝাড় দাও। এর আগেও আমরা 3 ভাই দোকানের সামনেটা নিজেরাই ঝাড় দিয়ে দিতাম, কারণ আমাদের কোনোদিনও মনে হয়নি যে নিজের দোকানের সামনে ঝাড় দিলে নিজের সম্মানহানি হতে পারে। এত বড় বড় কথা আমি শুনতে চাই না তো। যাও, গিয়ে কাজটা করো, না হলে আমি ভাগ্যশ্রীকে ডেকে সবার সামনে কাজের লোকের মতো কাজ করাবো। ভাগ্যলক্ষ্মী।